আমার 16 বছরের মেয়ে প্রতিদিন ঘুম থেকে উঠে তার বিছানার চাদর ধুয়ে ফেলতো। তারপর সে নিজে স্নান করত। তারপর সে নিজের কাপড়গুলোও লুকিয়ে রাখতো। আমার মেয়ে আর ছেলে একসাথে ঘুমাতো। তারা কিন্তু দুজনে প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু আমি তাদের দিকে কখনো ওইভাবে খেয়াল করতাম না। মেয়ে জানি কেমন দিন দিন দুর্বল হতে লাগলো, তাই আমার সন্দেহ হতে শুরু করলো। তাই আমি একদিন তাদেরকে না বলে আচমকা তাদের রুমে ঢুকলাম। তখন তারা দুজন বসে বসে কথা বলছিল। তাদের দেখে আমার মনে হলো তারা ভাই বোন না, অন্য কোনো কিছু। দরজা খুলতে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। আমার নাম নীলা, আর এই গল্পটি আমার মেয়ে রিয়াকে নিয়ে। আমার খুব অল্প বয়সে স্বামী মারা যায়। তারপর আমার বাবা মা আমাকে আরেক জায়গায় বিয়ে দেয়। আর যার সাথে বিয়ে দেয় সেই লোকটার আগে থেকে একটা ছেলে ছিল, আর আমারও আগের পক্ষের একটা মেয়ে ছিল। আমার বিয়ের পরে আমার মেয়ে আর পরের পক্ষের ছেলে দুজনে একই রুমে ঘুমাতো। আমার মেয়ে রোজ একটা করে চাদর পাল্টাতো, আর প্রতিদিন সকালে লুকিয়ে লুকিয়ে চাদরটা ধুয়ে ফেলতো। আবার এদিকে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলতো। একদিন সকালবেলা উঠে আমি আমার মেয়ের রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমার মাথায় বাজ ভেঙে পড়লো। রুমে ঢুকে আমি যেই দৃশ্য দেখলাম, এটা দেখার পর আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন এমন দৃশ্য কোনো মা বাবাকেই না দেখায়। আমার বিয়ের পরে মাত্র 5 বছর পরে আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 20 বছর। কারণ আমার বাবা মা আমাকে জোর করে 15 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বারবার কেন জানি মনে হতো আমি আমার বাবা মার কাছে বোঝা হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে মনে হতো আমি তাদের মেয়েই না। আসলে আমার জন্মের সময় আমার বাবা মা একদমই খুশি হয় নাই, কারণ তারা একটা ছেলে সন্তান চেয়েছিলেন। আর তাই হয়তো তারা আমাকে নিয়ে খুশি ছিল না। আমার বাবা সবসময় আমার থেকে দূরে দূরে থাকতেন, আর যদি আমার সাথে দেখা হতো তখন সে আমার সাথে সবসময় রাগ দেখাতেন। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। আমার মেয়ের যখন 4 বছর বয়স হয় তখন আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার পরে খুব দুঃখে কষ্ট আমার দিন কাটতেছিল। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে পাঠায় দেয়। আসলে শ্বশুর বাড়ির লোকেরা আমার স্বামীর মৃত্যুর জন্য আমাকে দায়ী করছিল। আমি চুপচাপ আমার বাপের বাড়ি চলে আসি। আর এদিকে আমি তো আগে থেকে বাবা মার কাছে বোঝা হয়েছিলাম, তাই তো জোর জবরদস্তি করে আমাকে কম বয়সে বিয়ে দিয়ে দিছিল। তাই কি আর করব, মুখ বন্ধ করে বাবা মার বাড়িতেই পড়ে রইলাম। তার কিছুদিন পরে আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার বিয়েটাও হয়ে যায়। আমার দ্বিতীয় স্বামীর ঘরে একটা ছেলে ছিল, আর আমার আগের স্বামীর ঘরে একটা মেয়ে ছিল। এই ছেলেটা আমার মেয়ের থেকে 3 বছরের বড় ছিল। ছেলেটার নাম ছিল রাহুল, আর আমার মেয়ের নাম হচ্ছে রিয়া। আমরা 4 জন মিলে খুব সুখে শান্তিতে সংসার করতেছিলাম। দেখতে দেখতে আমার মেয়েও বড় হয়ে গেছে। ওর বয়স এখন প্রায় 16 বছর। তখন রাহুলের বয়স 19 বছর। তারপর আমার স্বামী মারা যায়। একদিন হঠাৎ করে রাহুলের রুম থেকে একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে আমি বুঝতে পারলাম এটা রাহুলের রুম থেকে। আমি দৌড়ে ওর রুমে চলে যাই। যাওয়ার পরে দেখলাম ওর ছাদে ফাটল ধরছে, এটা থেকে শব্দ আসছে। ওইটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই, কিন্তু রাহুলকে কোথাও দেখলাম না। তখন ভাবলাম যে সে হয়তো বাথরুমে গেছে। তারপর চিন্তা করলাম আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, তাহলে কি করে রাহুলের ঘরটা আমি ঠিক করে দিব। আমার মেয়ে তখন আমার সাথেই ঘুমাতো, কিন্তু রাহুলের ঘরে ওইরকম কাণ্ড হওয়ার পরে আমি আমার রুমটা ভয়ে ছেড়ে দিলাম। আমি আমার ঘরে রাহুলকে আর আমার মেয়েকে একসাথে ঘুমাতে বললাম, আর আমি রান্নার ঘরে বিছানা পেতে নিলাম। তখন শীতকাল ছিল। আমি কি করে ছেলেটাকে রান্না করে শুতে দেই, তাই সেদিন আমি তাদেরকে দুজনকে একসাথে শুতে দিলাম। পরের দিন সকালবেলা রাহুল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাবার খেতে টেবিলেও চলে আসছে, কিন্তু আমার মেয়ে রিয়া তখনও ঘুমাচ্ছিল। আমি তখন মনে মনে চিন্তা করলাম, রিয়া কেন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। আমি রিয়াকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি ঘরে দৌড়ে যাই, গিয়ে দেখি রিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তো এসব দেখে খুব ভয় পেয়ে গেলাম। আমি রাহুলকে বললাম তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনো। রাহুল গিয়ে ডাক্তার ডেকে আনলো। ডাক্তার রিয়াকে দেখে বলল ও নাকি খুব দুর্বল হয়ে গেছে, ওর শরীরে নাকি রক্তও কমে গেছে। তখন ডাক্তার বলল ওর অনেক রেস্ট নিতে হবে। তারপর আমি রিয়ার জন্য খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যাই। আর খাবার নিয়ে যখন আমি ওর রুমে যাই, গিয়ে দেখি ও রুমে নেই, আর ওর খাটে থাকা বিছানার যে চাদরটা ছিল ওইটাও নাই। বাইরে গিয়ে দেখি ও চাদরটা কাচতেছে। তখন আমি বললাম, কি রে, তোকে তো ডাক্তার রেস্ট নিতে বলছে, তুই কেন এখানে এসে কাজ করতেছিস আর চাদরটা কেন কাচতেছিস? তখন রিয়া আমাকে বলে, মা, চাদরটা খুব নোংরা হয়েছে, তাই আমি কেচে দিচ্ছিলাম। আমি তখন বললাম, চাদরটা তো এতটা নোংরা হয়নি, হঠাৎ করে তুই কেন কাচতে আসলে আমাকে সত্যি করে বলতো। আর তুই এখান থেকে উঠ, আমি নিজে কেচে দিচ্ছি। কিন্তু রিয়া আমার কোনো কথাই শুনলো না। সে নিজেই চাদরটা কেচে নেড়ে দিয়েছে। এরপর রাহুল কাজে চলে গেল। ও একটা ছোট্ট দোকানে কাজ পেয়েছে। সারাদিন অনেক খাটাখাটনি করে, তাই রাতের বেলা এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর রিয়া তো অনেক আগেই খেয়ে শুয়ে পড়ছে। তারপর আমিও রান্নাঘরে শুয়ে পড়লাম, কিন্তু জায়গা বদলের জন্য আমার ঠিকঠাক মতো ঘুমই হচ্ছিল না। পরের দিন সকালবেলা রিয়া আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। ওর শরীর দেখে আমার খুব ভয় লাগতেছিল। মনে হচ্ছিল ওর শরীরে বিন্দুমাত্র রক্ত নাই। তারপর আবার ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে বলল, ওকে কি খাওয়াচ্ছেন আপনারা? বললাম, কেন, আমরা যা খাই তাই তো খাওয়াচ্ছি। ডাক্তার বাবু বলল, তাহলে তো শরীর এতটা খারাপ হওয়ার কথা না। আচ্ছা, এবার কিন্তু আপনাদের ওকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আরো বেশি ক্ষতি হয়ে যাবে। এই কথা বলে ডাক্তারবাবু চলে গেলেন। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। তারপর রান্নার রুম থেকে যখন খাবার নিয়ে আবার রুমে আসলাম, সেই আগের মতোই দেখলাম সে বিছানার চাদর কাচতেছে। আর এবার আমি দূর থেকে ওই কাজকর্মগুলো দেখতেছিলাম। আর ওর যেই কাজকর্মগুলো দেখতেছিলাম ওগুলো দেখে এবার আমার সন্দেহ হতে শুরু করলো।
রিয়া তো আগে কখনো এমন করতো না যখন আমার সাথে ঘুমাতো, কিন্তু এখন কেন এমন করে? রাহুল আর রিয়া হচ্ছে সৎ ভাই বোন, কিন্তু সৎ হলো তারা দুজনেই দুজনকে ছোটকাল থেকে অনেক ভালোবাসে। কিন্তু রিয়া দিন দিন এমন হচ্ছে কেন? এমনটা তো মেয়ে মানুষ তখনই হয় যখন সে গর্ভবতী হয়। তাহলে রিয়া এমন হচ্ছে কেন? এটা তো খুব অস্বাভাবিক। চাদরটা কাচার পরে রিয়া যখন ছাদের চাদরটা মেলছিল তখন চারোদিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে যেন কিছু লুকাচ্ছে। তারপর একদিন আমি লুকিয়ে লুকিয়ে রিয়া আর রাহুলের কথা শুনতেছিলাম। রাহুল রিয়াকে বলতেছে, তুই তো এই কাজ করতে করতে তোর শরীরটা খারাপ করে ফেলছস। তখন রিয়া বলতেছে, না সমস্যা না, আমি এই কাজ করতে পারবো। আর তাছাড়া এমন সুযোগ তো বারবার আসে না। আমি বুঝতে পারি নাই যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে। আর তাছাড়া আমি এটা বুঝি নাই যে আমার সাথে এমনটা ঘটবে আর আমার শরীরের শক্তি এতটা কমে যাবে যে আমি সেটা সহ্য করতে পারবো না। তখন রাহুল বলে, আমি তোর জীবন নিয়ে এরকম খেলা করতে পারবো না, আমাদের উচিত এটা বন্ধ করে দেওয়া। আমি রাহুল আর রিয়ার কথা শুনে কিছুই বুঝতে পারিনি, ওরা এসব কি বলতেছে। পরের দিন সকালবেলা আমি একটা জিনিস দেখি, যেটা দেখার পর আমার মাথাটা পুরোই খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা সেই রিয়া আগের মতো বিছানার চাদরটা কাচতেছে। এটা শুকাতে গিয়ে রিয়া সেই বমি করা শুরু করছে। তারপর আমি দৌড়ে গিয়ে ওকে ধরার পরে জিজ্ঞেস করলাম, তোর কি হয়েছে? তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করস না? আর তাছাড়া তুই প্রতিদিন এরকম করে বিছানার চাদর দোষ কেন? তুই কি কোনো খারাপ কাজ করতেছ যার জন্য আমি লজ্জিত হই? সত্যি করে বল আমাকে, যদি এরকমটা হয় তাহলে কিন্তু আমি তোকে কখনোই ক্ষমা করব না। রিয়া বলল, মা তুমি এসব কি বলতেছ? আমি রোজ চাদরটা ধুয়ে দিই কারণ এটা ময়লা হয় এই জন্য। আর তাছাড়া আমি এমন কোনো কাজ কেন করব যেটার জন্য তোমাকে ছোট হতে হবে? আর তাছাড়া তুমি তো জানো আমি রোজ ওষুধ খাই, যার জন্য হয়তো বমি হয়ে গেছে। আর তখন আমি রাগে রিয়াকে একটা চড় মেরে বসি। তখন রাহুল ওইখানে চলে আসে, এসে বলতেছে, কি এইটা তুমি কি করতেছো? তুমি রিয়ার গায়ে চড় মারলা কেন? আমি তখন রাহুলকে বলি, আমি জানি না তোরা দুজনে মিলে কি করতেছিস। তারপর রাত হয়ে যায়, আমি ঘুমিয়ে পড়ি। তারপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তখনও দেখি রাহুল আর রিয়ার ঘরের লাইটটা জ্বলতেছে। আমিও চুপি চুপি ওদের ঘরের কাছে গিয়ে কান পাতলাম। কান পেতে শুনতে লাগলাম রিয়া রাহুলকে বলতেছে, কালকে যদি আমার শরীর আবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মা আরো বেশি চিন্তা করবে। তখন রাহুল রিয়াকে বলতেছে, আর চিন্তা করিস না, আর তো মাত্র কয়েকদিন, একটু কষ্ট করে সহ্য করে নে। আমি তখন ভাবতেছিলাম ওরা এসব কি কথা বলতেছে। এইসব কথা সহ্য করতে না পেরে আমি দরজা ধাক্কা দিয়ে ওদের রুমে ঢোকার চেষ্টা করলাম। দরজা ধাক্কা দিতেই দেখি ওদের ভিতর থেকে দরজাটা লাগানো। তখন আমি চিন্তা করলাম, এখন তারা কেন দরজাটা ভিতর থেকে লাগিয়ে রাখছে? এখন তো গরমকাল, এখন তো ভিতর থেকে লাগানোর কথা না। আমি অনেকক্ষণ দরজা ধাক্কাইলাম কিন্তু ওরা ভিতর থেকে দরজা খুলে না। প্রায় 1 ঘন্টা পরে ওরা দরজা খুলে। তারপর আমি ওদের জিজ্ঞেস করলাম যে, তোরা ভিতরে কি করতেছিলি? এতক্ষণ যাবত ওদেরকে ডাকতেছিলাম। তখন রাহুল আর রিয়া বলল, মা আমরা তো ঘুমাচ্ছিলাম। আমি বললাম, শোন, আমাকে কিন্তু মিথ্যা কথা বলিস না। তখন রিয়া বলতেছে, মা আমার তো কালকে পরীক্ষা, আমি কেন জেগে থাকবো? তারপর আমি আর কিছু বললাম না। আর তাছাড়া তাদেরকে দেখে মনে হচ্ছিল যে ওরা ঘুমাচ্ছে। তারপরের দিন সকালবেলা রাহুল রিয়ার জন্য একটা ওষুধ কিনে আনে। আর রিয়াকে বলে, তুই যদি এই ওষুধটা খাস তাহলে তোর সব সমস্যা ঠিক হয়ে যাবে। আমি রিয়ার ঘরের চাদরটা তুলে নিয়ে আমার ঘরে চলে আসলাম। তারপরে দেখি ওই চাদরটার মধ্যে অনেক ছোট ছোট সাদা সাদা লোম লেগে আছে। তারপর আমি রিয়াকে জিজ্ঞেস করতেই রিয়া সবকিছু আমাকে খুলে বলে। রিয়া বলে যে রাহুল দাদা হচ্ছে দোকানে খরগোশ দেখার কাজ করতো, তো আগে শুধু দিনের বেলায় দেখতো, কিন্তু মালিক বলছে এখন থেকে রাতের বেলাও দেখতে হবে। তো দাদারা সারাদিন এত কাজ করে রাতের বেলা তো তার পক্ষে পাহারা দেওয়া সম্ভব ছিল না। তারপর আমরা দুজন মিলে বুদ্ধি করে রাতের বেলা ওই খরগোশগুলো আমাদের বাসায় নিয়ে আসতাম। তারপর দাদা তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর আমি রাতের বেলা বসে বসে ওই খরগোশগুলোকে দেখতাম। খরগোশগুলো একদম বাচ্চা ছিল আর তার কারণে আমি প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘরের বিছানার চাদরটা কেচে দিতাম। আমি দাদাকে বারণ করছিলাম, কারণ তুমি তো এইসব কাজ একদম পছন্দ করো না। আর তাছাড়া এই কাজটা করে অনেক টাকা পাওয়া গেছে। এখন এই টাকাগুলো দিয়ে রাহুল দাদার ঘরের ছাদটাও ঠিক করা যাবে। এই কথাগুলো শোনার পরে আমি রাহুলকে আর রিয়াকে জড়িয়ে ধরে বললাম, তোরা সত্যিই আমার গর্ব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম গল্প শুনতে সবসময় পেজের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।